আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আমাদের আজকের আলোচনায় অতিথি হিসেবে আছেন অস্ট্রেলিয়ার সিডনি থেকে লেখক ও কলামিস্ট জনাব অজয় দাশগুপ্ত। অজয় দা, আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনি আমাকে শুনতে পাচ্ছেন। জি, এবং ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, একটা কথা শুরুতে বলতেই হয়, অজয় দা খুবই ব্যস্ত মানুষ। ওনাকে আসলে পাওয়াই যায় না। নানা সময় রিকোয়েস্ট করে আনতে হয় এবং তারপর উনি আবার যখন সময় দেন 10টা মানে 10টাই একদম ঘড়ি ধরে উনি হাজির হন আমাদের অনুষ্ঠানে আপনাদের সঙ্গে। 5 মিনিট দেরি হলে মন খারাপ করেন, একটু রেগে টেগে যান। কিন্তু ইন্টারেস্টিং হলো, আজকে কিন্তু উনি নিজেই আমাকে ফোন করে কথা বলার জন্য আগ্রহ করেছেন। এবং এই যে আগ্রহটা উনি দেখিয়েছেন, আমার কাছে মনে হয়েছে যে ওনার এই আগ্রহের পিছনে একটু আবেগ কাজ করেছে। উনি হয়তো মানুষ হিসাবে চিন্তা করেছেন যে জিনিসটা ওনাকে টাচ করেছে, একটা ঘটনা, যে উনি অনেকটা আমার কাছে মনে হচ্ছে যে রিকোয়েস্ট করে আমার কাছে আজকে অনুষ্ঠানে যুক্ত হয়েছেন। উনি হয়তো ভেবেছেন যে এই কথাটা একটু শেয়ার করা দরকার। সে ঘটনা আর কিছু নয়, বাগেরহাটের সেই ছাত্রলীগের সভাপতি, উপজেলা ছাত্রলীগের সভাপতি, তার স্ত্রী এবং কন্যার মৃত্যু, এবং সেই মৃত্যুর পর মানে প্রাণহীন সন্তান এবং স্ত্রী তাকে দেখতে জেল গেটে গিয়েছে। এই যে ঘটনাটা, এই ঘটনাটা আমি জানি আমাদের সবাইকে নিশ্চয়ই একটু বেদনার্থ করেছে, এবং সেই শোকের স্পর্শ অজয় দাশগুপ্ত হৃদয়ে লেগেছে। আমি ওনার কাছ থেকে শুনতে চাই ওনার অনুভূতিটা। অজয় দা যদি ধন্যবাদ বলতেন। আপনাকে। আপনি যেটা বললেন যে আমাদের তো আসলে সময় মেপে চলতে হয় এই দেশে, এই জন্য 10টা হলে আমি 10টা থেকেই প্রস্তুত হয়ে থাকি এই দেশে। আজকে অস্ট্রেলিয়া ডে শুভেচ্ছা জানাচ্ছি আপনাকে এবং আমাদের অগণিত শ্রোতা দর্শকদের। এটা মনে করিয়ে দিলেন যে সময়ানুবর্তিতা যেটাকে বলে, টাইম ইজ টাইম, এটা আমরা এই দেশে এসে 30 বছরে আসলে অস্থিমজ্জা রক্তে ঢুকে গেছে। তো আপনি ঠিক বলেছেন, আজকে আমি আপনাকে খুঁজছিলাম সকাল থেকে, কারণ এই ঘটনাটা আমাকে খুবই বেদনাহত করেছে। আপনি কবি ইমতিয়াজ মাহমুদের নাম হয়তো জানেন। তিনি জি। 2-3 লাইনে খুব চমৎকার চমৎকার কবিতা লেখেন। কালকে একটা এপিক তিনি রচনা করেছেন, যেখানে তিনি লিখেছেন যে মৃত মা ও সন্তান গেছে জীবিত পিতাকে দেখতে। আমি স্তব্ধ হয়ে গেছি লাইনটা পড়ে আর কি, যে আমার কাছে এটা এপিক মনে হচ্ছে, ক্লাসিক, যেটা লেখা থাকবে সময়ের সময়ের প্রাচীরে এটা উৎকীর্ণ থাকবে, যে এমন একটা সময়ে আমরা এসে দাঁড়িয়েছি মাসুদ ভাই। দেশে বিদেশে সব জায়গায় বাংলাদেশের মানুষের হৃদয়ের রক্তক্ষরণ যেন বন্ধ হবার নয়। দেখুন, কে ছাত্রলীগ করেছে, কে গুন্ডামি করেছে, কে আপনার ফ্যাসিস্ট হয়েছে, তার শাস্তি সে পাবে, এ নিয়ে তো আমরা তর্ক করছি না, এ নিয়ে তো আমাদের কোনো তর্ক নেই। কিন্তু আপনি এমন লোককে প্যারোলে জামিন দিচ্ছেন, এমন লোককে দিনের মধ্যে 3বার ছেড়ে দিচ্ছেন, আবার ধরে আনছেন, আবার ছেড়ে দিচ্ছেন, কিন্তু এই ছেলেটি বা এই যুবকটি, তার স্ত্রী এবং সন্তান, বিশেষত স্ত্রী আত্মহত্যা করেছেন, সেখানে তাকে দেখার মতো বা তাদের লাশ দেখার মতো বা তাকে একটু প্যারোলে যে মুক্তি দেয়া, সেই উদারতা আমাদের সরকার দেখাতে পারলো না, আমাদের রাষ্ট্র দেখাতে পারলো না। আগে বেদনার দিকটা বলি, সেটা হচ্ছে ধরেন এই যে ক্ষত, এই ক্ষত কি শুধু ব্যক্তি বিশেষের ক্ষত? আমার যে জায়গাটায় প্রশ্ন, আজকে এই ব্যক্তি বিশেষের ক্ষত কিন্তু সমাজকে আক্রান্ত করেছে। আপনি যদি ফেসবুকে দেখেন, বিশেষ করে নারীরা যেসব স্ট্যাটাস দিয়েছেন, এবং সেখানে তারা লিখেছেন যে আমরা আর কাঁদতে পারি না, আমাদের কান্না শেষ হয়ে গেছে, আমরা এগুলো আর নিতেও চাই না, দেখতেও চাই না। মানুষের এই যে বীতশ্রদ্ধ একটা অবস্থা, এবং দেখেন মানুষ কোথায় গিয়ে দাঁড়াবে। আমি যেটা বলতে চাচ্ছি যে একজন বন্দির কিন্তু, সে যত বড় বন্দি, তার যদি ফাঁসিরও আদেশ হয়, তার কিন্তু অধিকার আছে তার সন্তান বা পরিবারকে শেষবার দেখার, কারণ এটা ছিল শেষ দেখা। কিন্তু সেই জায়গাতেও ন্যূনতম উদারতার চিহ্ন আমাদের সরকার বা রাষ্ট্র দেখাতে পারেনি। এই এটাই কি তাহলে আমরা চেয়েছিলাম? বা এটার জন্যই কি ফ্যাসিস্টকে তাড়ানোর বা বিগত সরকারকে তাড়ানোর আন্দোলন হয়েছিল? কোট আনকোট যাদেরকে আমরা ফ্যাসিস্ট বলছি, তাদের চাইতে যদি আমরা আমাদের আচরণ আরো ঘৃণ্য করে তুলি, সময় কি আমাদেরকে ক্ষমা করবে? আপনি দেখুন, সবচেয়ে যেটা আমার পরিহাস মনে হয়েছে, এরপরে একটি সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টাকে যখন জিজ্ঞেস করা হয়েছে, আমি জানি না মানুষ কিভাবে এইভাবে কথা বলতে পারে, তিনি বলছেন যে কৃষি বিষয়ক প্রশ্ন হলে আমি উত্তর দেব, অন্য কোনো বিষয়ে আমি উত্তর দেব না। পরাগ নামে যে সাংবাদিকটি প্রশ্ন করেছিলেন, বারবার বলছিলেন যে আপনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন, আমি আপনাকে প্রশ্ন করতে পারি? তিনি হ্যাঁ না কিছু না বলে বারবার বলছেন যে কৃষি বিষয়ে প্রশ্ন করেন, রুখে দাঁড়ান। দেখেন,
আমরা একটু ঠাট্টা করে কথা বলি বলে অনেকে হয়তো মনে করে যে আমরা লঘু কথা বলি, কিন্তু এখানেও তো আমাকে বলতে হচ্ছে যে ভবিষ্যতের 3টা প্রশ্ন নিয়ে আসবেন স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে। পাট গাছের পাতা বড় না আমাদের গায়ের লোম বড়, 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন হচ্ছে কত ধানে কত চাল। আর তৃতীয় হচ্ছে আপনি কি আসলেই স্বরাষ্ট্র নাকি আপনি কৃষি রাষ্ট্র। এই 3টা প্রশ্ন ছাড়া আমার মনে হয় উনাকে আর অন্য কোনো প্রশ্ন করার সুযোগই তিনি রাখলেন না। এটার মধ্য দিয়ে যেটা প্রমাণিত হলো যে জবাবদিহিতার যে জায়গাটা, সেই জায়গাটাও আমরা আস্তে আস্তে হারিয়ে ফেলেছি। দেখুন, যে কোনো আসামি, আসামি তো আসামি, আসামির সন্তান বা স্ত্রী তারা তো আসামি নয়। আপনি তো জানেন বাংলা সাহিত্যের প্রথম যে মহাকাব্য রামায়ণ, সেটা রচিতই হতো না যদি দস্যু রত্নাকর বাল্মীকি না হতেন। এবং তিনি কেন বাল্মীকি হয়েছিলেন, বল্মিক মানে কি, উই পোকা তাকে ঘিরে ফেলেছিল ইয়ের সময়, সাধনা করার সময়। চারদিকে উই পোকা ঘিরে ফেলাতে তার নাম বল্মিক থেকে বাল্মীকি হয়েছিল। এবং এই যে বাল্মীকি রামায়ণ রচনা করেছিলেন তার কারণ কি, তিনি দস্যুবৃত্তি করতেন। একবার তিনি যাদের ধরে ফেলেছিলেন সাধু টাইপের মানুষ, তারা তাকে প্রশ্ন করেছিল এই যে তুমি এই কাজ করছো কার জন্য করছো। বলছে আমার মা বাবা ভাই বোন তাদের জন্য করছি। বলছে তারা কি তোমার দায়িত্ব নেবে, বলে অবশ্যই নেবে। বলছে তুমি গিয়ে একবার জিজ্ঞেস করে আসো তো তারা তোমার দায়িত্ব নেবে কিনা। তখন তিনি বাসায় আসলেন, বাসায় ফিরলেন, ওদেরকে বেঁধে রেখে আসলেন এবং এসে ছেলেকে জিজ্ঞেস করলেন। ছেলে বলছে যে তুমি আমার বাবা, তুমি কিভাবে অন্ন যোগাবে এটার দায়িত্ব তো আমার না, এটা তো আমি বলতে পারবো না। মেয়েকে জিজ্ঞেস করছে, মেয়ে বলছে তুমি আমার পিতা, তুমি আমাকে অন্ন বস্ত্র বাসস্থান দেবে যতক্ষণ পর্যন্ত আমার বিয়ে না দিচ্ছ, আমি তো এটার দায়িত্ব নিতে পারবো না। মা যখন বলেছে, মা বলছে না, আমি তোমার বৃদ্ধা মা, আমাকে ভরণ পোষণের দায়িত্ব তোমার, কেউ দায়িত্ব নেয়নি। তখন তিনি বুঝতে পেরে সাধু হয়ে গিয়েছিলেন এবং বাল্মীকি হয়েছিলেন। তো আজকে যেটা হচ্ছে, এই তার যে কৃতকর্ম, সাদ্দাম নামে যে যুবকটি, তার কৃতকর্মের দায় কি তার স্ত্রী এবং সন্তান নেবে? এইটাই কি আমরা শিখেছি? এটাই কি আমরা জানি? এবং এটাই কি তাহলে আমাদের ভবিষ্যৎ? এই প্রশ্নটা আমি করতে চাই। জি, কিন্তু একটা বিষয় আপনি, আপনার আবেগ অবশ্যই আমাকেও স্পর্শ করেছে, আমার ধারণা আমাদের দর্শকদেরকেও এটা অবশ্যই টাচ করবে। কিন্তু একটা জিনিস বলা হচ্ছে, বিশেষ করে প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে যে তারা তো আসলে প্যারোল চায়নি, তারা প্যারোল চেয়েছে বাগেরহাট জেলা প্রশাসকের কাছে। কিন্তু উনি যেহেতু ছিলেন যশোর জেলে, অতএব যশোর জেলার জেলা প্রশাসকের কাছে চাইতে হতো, এবং সেটা চাইনি বলে প্যারোল দেওয়া হয়নি, মানে এগুলো বলা হচ্ছে আর কি। তো এই সমস্ত প্রশ্নের জবাব কি দিবেন, এই সমস্ত অজুহাতের জবাব কি দিবেন? হ্যাঁ, এখন আমি ধরেন আমি আর আপনি লাশ বা অন্য একজন লাশ হয়ে গেছে, এখন কিভাবে মরেছে, কোন থানায় মরেছে, কোন থানায় জিডি করলে ভালো হতো, এটা কি আসলে এখন আর ম্যাটার করে? এটা তো হিসাব নিকাশের ঊর্ধ্বে চলে গেছে না। এখানে সবচেয়ে বড় বিষয় হচ্ছে রাষ্ট্র ও সরকারের মানবিকতা, মানবিক মূল্যবোধ। সেই বিষয়টাই এখানে তারা হাজির করতে পারেননি। আমার কেন জানি মনে হচ্ছে তারা তাড়াহুড়ো করছেন, তাদের হয়তো যাবার সময় হয়ে এসছে। আগেও তারা কোনো ধরনের আপনার আমি বলবো যে সদার্থক উদাহরণগুলো রাখতে পারেননি, এখন রাখার কথা চিন্তাও করছে না। এইরকম একটা মনোভাব হয়তো এখানে প্রচ্ছন্ন ভাবে বের হয়ে এসছে। জি, আমরা একটু অন্য প্রসঙ্গে যাই। অনেকেরই মন হয়তো এর মধ্যে একটু আগ্রহ হয়ে গেছে। আমরা একটা আরেকটু বিষয় যাই, সেটাও আমি ঠিক রাজনীতির একটু বাইরে, অথবা রাজনীতি হয়তো বা সেখানেও আছে। সেটা হচ্ছে আমাদের এই ক্রিকেট নিয়ে যেটা হচ্ছে, আহ ভারতের আচরণ আমাদের প্রতি, মুস্তাফিজকে বাদ দিয়ে দেওয়া, সেটা নিয়ে আমাদের যে